আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো আমরা একটু লেট করে ফেলছি। তো যাই হোক, সবাই আমাদের ক্লাসে দ্রুত জয়েন করো এবং বোর্ডটাকে ক্লিয়ার আসতেছে কিনা এবং আমার সাউন্ডটাকে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এটা সবাই জানাও। আজকে যেটা হলো যে কোষের বিভাজন, আমরা কোষ ও কোষের গঠন এই চ্যাপ্টারটা যদি ভালো করে পড়ে থাকি তাহলে কোষ বিভাজনটা আমাদের জন্য সহজ হবে, ঠিক আছে? বাদ বাকি টেনশনের কিছু নাই, কারণ এই চ্যাপ্টারটা অনেক সহজ, টাইম লাগবে না। আমরা খুব অল্প সময়ের ভিতরে কিভাবে চ্যাপ্টারটা শেষ করতে পারি, আজকে আমাদের টার্গেট এটাই হবে যে চ্যাপ্টারটা অনেক সহজ এবং আমরা 19 এই চ্যাপ্টারটা পড়ছি। তো আমার কেন পড়ানোর উদ্দেশ্য এটা হলো যে এই চ্যাপ্টারটা আমি কিভাবে এক্সামের দিনে শুধুমাত্র 5 মিনিট বা 10 মিনিটের ভিতরে টোটাল চ্যাপ্টারটা মানে কমপ্লিট আমি শেষ করতে পারবো, সেটাই হলো আমাদের আজকে মূল লক্ষ্য, ঠিক আছে? তো আমি তোমাদেরকে সেভাবেই পড়ানোর ট্রাই করবো যে আমাদের জাস্ট মেইন যে জিস্ট অংশটা, মূল ভাবটাই আমরা এখানে পড়বো, আর কিছুই না। আর এগুলো তোমাদের পড়া আছে। তো 9-10 আমরা নর্মালি তো প্রোফেস প্রোমেটাফেজ এইগুলা পড়ে আসছি। তো এ বাদে আমাদের কিন্তু মানে কিছু নতুন জিনিস অ্যাড হয়েছে, সেটা হলো আমাদের একটু দেখা লাগবে। তো যাই হোক, আমরা শুরু করি আর দেরি না করি। তো দেখো ভাই, সর্বপ্রথম যে ইনফরমেশন গুলো আমরা এখানে ফোকাস করবো আগে, ঠিক আছে? বোর্ডের এই পার্টটা এখন হলো আমাদের মেইন লক্ষ্য আর কি। তো আমাদের প্রথমত আমরা জানি যে আসলে কোষ বিভাজনকে মেইনলি 3টা ভাগে ভাগ করেছে, এটা আমরা সবাই জানি। অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস, এবং প্রত্যেকটার একটা নিজস্ব নাম আছে না, অপর একটা নাম আছে। অ্যামাইটোসিসকে বলা হয় প্রত্যক্ষ কোষ বিভাজন, তাই না? প্রত্যক্ষ কোষ বিভাজন। মাইটোসিসকে বলা হয় হলো তোমার সমীকরণিক বা ইকুয়েশনাল কোষ বিভাজন। দেন মিওসিসকে বলা হয় মিওসিস বা মায়োসিস। মিওসিসকে বলা হয় হ্রাসমূলক বা রিডাকশনাল। এটাকে বলা হয় কি? হ্রাসমূলক কোষ বিভাজন বা রিডাকশনাল। রিডিউস হচ্ছে, এই জন্য হলো নাম হয়েছে রিডাকশনাল। এই যে নামগুলো আর কি, সমীকরণিক, ইকুয়েশনাল, রিডিউস, রিডাকশনাল, এই যে কোষ বিভাজনের অপর নামগুলো, এইগুলা কিন্তু খ নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ। কিসের জন্য গুরুত্বপূর্ণ ভাই? সবাই একটু বলো আমাকে, এটা কত নম্বর, কিসের জন্য গুরুত্বপূর্ণ? এটা কিন্তু খ নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের এক্সামে কিন্তু এটা দেখা গেছে যে 2 মার্কের কোশ্চেনে আসবে, অর্থাৎ অনুধাবনমূলক প্রশ্নে কিন্তু এখান থেকে প্রশ্ন দিবে আর কি। তো এটা কি বোঝা গেছে সবার? আর এইখান থেকে বলবে যে কেন সমীকরণিক বলা হয়, কেন হ্রাসমূলক বলা হয়, এইগুলো আমরা কম বেশি জানি। তারপর আমি একটু জাস্ট তোমাদেরকে সামারি করে দিই কেন প্রত্যক্ষ বলা হয় অ্যামাইটোসিসকে। অ্যামাইটোসিস কোষ বিভাজনে যদি একটা কোষ এমন হয় আর কোষের ভিতরে এটা যদি নিউক্লিয়াস হয়, নর্মালি একটা কোষ বিভাজিত হচ্ছে, তাই না? তো আমরা নর্মালি একটা জিনিস মনে রাখবো যে বিভাজিত কোষের ক্ষেত্রে এর সাইটোপ্লাজম অনেক ঘন থাকে এবং নিউক্লিয়াসটা অনেক বড় হয় আকারে। তো যখন এটা বিভাজন হয় তখন দেখা যায় কি, এই যে এখানে মাঝ বরাবর কুঞ্চিত হচ্ছে, এই মাঝ বরাবর কুঞ্চিত হয়ে কোষটা অনেকটা এভাবে বেঁকে যায় ভিতরের দিকে। এর ভিতরের নিউক্লিয়াসটাও ওইভাবেই বেঁকায়, ঠিক আছে? এই যে বাঁকায় যায়, এই মাছ থেকে, এই মাঝখান থেকে হলো এটা ভাগ হয়ে যায়। তো ভাগ হওয়ার পরে কিন্তু এটা এরকম পরিণত হয়ে যায়, এই যে দুইটা আলাদা অপত্য কোষে পরিণত হয়ে যায়। তো যেহেতু এখানে মাইটোসিস কোষ বিভাজনটা সরাসরি আমরা দেখতে পাচ্ছি যে বিভাজনটা কিভাবে হচ্ছে, একদম সরাসরি দেখা যায় যে কোন জায়গা থেকে আমাদের সাইটোপ্লাজমের বিভাজন হচ্ছে, কোথা থেকে নিউক্লিয়াসের বিভাজন হচ্ছে, এটা আমরা কিন্তু স্পষ্টভাবে দেখতে পাই। এই জন্য এটাকে বলা হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন। এখান থেকে আমাদের আরো দুইটা টার্ম আমরা জানি যে নিউক্লিয়াসের বিভাজনটা হলো কনফিউশন, আর নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়? সবাই একটু কমেন্ট করতে পারো, আমি একটু লিখে দেই, মনে রাখার জন্য কমেন্ট করতে পারো। নিউক্লিয়াসের যে বিভাজন সেটাকে বলা হয় ক্যারিওকাইনেসিস, ঠিক আছে? কি বলা হয়? ক্যারিওকাইনেসিস। কাইনেসিস কি হয়? কাই না কি হয়? কাইনেসিস কি হবে? ক্যারিওকাইনেসিস। আর সাইটোপ্লাজমের কোষ বিভাজন কি বলা হয়? সাইটোকাইনেসিস, ঠিক আছে? সাইটোকাইনেসিস। তো নিউক্লিয়াসের বিভাজন কি বলা হয়? ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিস, দুইটাই হয় এখানে। আমরা সরাসরি দেখতে পাই, যার কারণে এটার নাম হলো প্রত্যক্ষ কোষ বিভাজন বা সরাসরি কোষ বিভাজন বলা যেতে পারে এটাকে। আর এরপরে চলে আসতেছে ইকুয়েশনাল বা সমীকরণিক। এখন আমরা মনে করি যে একটা কোষ, যে কোষটা মেইনলি আমাদের বিভাজিত হচ্ছে, এই কোষটাকে আমরা কি বলি বলতে? এটাকে বলা হয় মাতৃকোষ। কি বলে এটাকে? এটাকে বলা হয় মাতৃকোষ। এই যে মাতৃকোষ, এই মাতৃকোষটা যখন বিভাজিত হয়, এই মাতৃকোষটা হলো বিভাজিত হয়ে দুইটা কোষে পরিণত হচ্ছে।
তাই না? আমরা দেখলাম, মনে করি এই একটা কোষ আর এই একটা কোষ, দুইটা কোষে পরিণত হচ্ছে। এই দুইটাকে কি বলা হচ্ছে? অপত্য কোষ বলা হচ্ছে। আমাদের এই টার্মিনোলজি গুলো একটু বুঝতে হবে। এই দুটাকে কি বলা হচ্ছে? অপত্য কোষ বলা হচ্ছে। তো এখন এই মাতৃকোষ আর অপত্য কোষ এই দুইটা মাতৃকোষ এবং অপত্য কোষ, এইখানে আমাদের দেখা যায় যে এই যে নিউক্লিয়াসের ভিতরে যে ক্রোমোজোম সংখ্যা, এইখানে দেখা গেছে যে এর যে ক্রোমোজোম সংখ্যা, মনে করে এর ক্রোমোজোম সংখ্যা এখানে আছে 2 4 4টা। তো এইখানেও দেখা যায় একই সংখ্যক 4টা, এখানেও 4টা। অর্থাৎ মাতৃকোষের যে ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান হয়। কি হয়? ক্রোমোজোম সংখ্যা সমান হয়। এই কারণে এটাকে সমীকরণিক বা ইকুয়েশনাল কোষ বিভাজন বলা হয়। ব্যাপারটা কি বোঝা গেছে? এর যে ভিতরে অভ্যন্তরে যে ক্রোমোজোম সংখ্যা সেটা সমান থেকে, এই কারণে এটাকে ইকুয়েশনাল বা সমীকরণিক কোষ বিভাজন বলা হয়। কাকে? মাইটোসিসকে। কাকে? মাইটোসিসকে বলা হয় কিন্তু, ঠিক আছে? আর লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হলো মিওসিস বা হ্রাসমূলক কোষ বিভাজন। এই হ্রাসমূলক কোষ বিভাজনের ক্ষেত্রে আমরা আরো কি দেখতে পাই? এখানে হয় কি আমাদের হ্রাস পায়। কি হ্রাস পায়? এই যে ক্রোমোজোমের সংখ্যা, এই ক্রোমোজোমের সংখ্যাটা হলো হ্রাস পায়। ঠিক আছে? তো ক্রোমোজোমের সংখ্যা কিভাবে হ্রাস পায় দেখা গেল, ওই যে আমরা দেখতেছি এই হলো আমাদের মনে করো কোষটা, ঠিক আছে? এখানে 4টা নিউক্লিয়াস আছে আমাদের, সরি 4টা ক্রোমোজোম আছে। যখন অপত্য কোষ সৃষ্টি হয়, এই অপত্য কোষে দেখতে পাই কি এখানে আমাদের 2টা ক্রোমোজোম আসছে। এটার ক্ষেত্রে আমরা 2টা ক্রোমোজোম পাচ্ছি। অর্থাৎ এইখানে ছিল মনে করো 4টা, এখানে হয়ে যায় 2টা। অর্থাৎ যেটা ছিল তার অর্ধেক হয়ে যায়। অর্থাৎ মাতৃকোষের অর্ধেক আমরা পেয়ে যাচ্ছি অপত্য কোষের। এটা হলো অপত্য কোষ। তো এই জন্য এটাকে আমরা বলি হ্রাসমূলক। অর্থাৎ এখানে ক্রোমোজোমের সংখ্যা কমে যাওয়ার কারণে এটাকে হ্রাসমূলক বা রিডাকশনাল কোষ বিভাজন বলা হয়। তাহলে আশা করি এই জিনিসগুলো বোঝা গেছে যে কেন আমরা কোনটাকে কি নাম দিচ্ছি, এবং এগুলা কিন্তু অনুধাবনমূলক প্রশ্নে আসে, খুবই গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্নের জন্য। এই জন্য আমি আশা করবো যে তোমরা এটাকে ভালো করেই মুখস্থ করবা, এবং আশা করি এটা বুঝতে পারছো তোমরা, যার কারণে আমার মনে হয় না যে মুখস্থ করার প্রয়োজন হবে এটা। তো যাই হোক, এবার আমরা চলে আসবো, আমরা একটু দেখি যে আমাদের কোষ বিভাজনের ক্ষেত্রে অ্যামাইটোসিস এবং মাইটোসিস এই দুইটা কোষ বিভাজনটা আমাদের জন্য। অ্যামাইটোসিসের ক্ষেত্রে আমরা দেখবো যে আসলে অ্যামাইটোসিস কোষ বিভাজন কাদের হয়। এটা আমি যদি বলে থাকি যে অ্যামাইটোসিস কোষ বিভাজনটা হয় হলো আদি কোষী প্রাণী, অর্থাৎ যারা প্রোক্যারিওটিক সেল, প্রো মানে হলো আদি, তো যারা প্রোক্যারিওটিক সেল সেই সমস্ত যাদের আছে এই কোষগুলো আদি কোষী যারা, তাদেরকে হলো আমরা অ্যামাইটোসিস কোষ বিভাজনটা দেখতে পাই। এখন তাদের হলো তোমার কোষ সঠিকভাবে বিভাজিত না, মানে সরি সুগঠিত না, নিউক্লিয়াসটা সুগঠিত নয়, এই জন্য আর কি তাদের এই বিভাজনটা দেখা যায়। দেখা যায় একটা উদাহরণ কি আমাদের লাগবে, সেটা হলো আমরা ব্যাকটেরিয়াতে দেখতে পাই, নীলাভ সবুজ শৈবালে দেখতে পাই, ঠিক আছে? আদিকোষী যেগুলো আছে এইগুলোর ক্ষেত্রে আমরা এই বৈশিষ্ট্যগুলো দেখতে পাই। আচ্ছা, তো বিভিন্ন শৈবালও আছে আই থিঙ্ক, যতটুকু মনে পড়ে আমার। আর এরপরে মাইটোসিস কোষ বিভাজন, এই মাইটোসিস কোষ বিভাজনটাই খুব গুরুত্বপূর্ণ। খেয়াল, তাহলে আমরা কি দেখবো এবার? মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে এখানে কিন্তু আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এই যে কোষ বিভাজনটা হচ্ছে, এই কোষ বিভাজনের টোটাল স্টেপ গুলাকে 2টা ভাগে ভাগ করা হয়েছে। কয়টা ভাগে ভাগ করা হয়েছে ভাই? 2টা। আর এই 2টা ভাগ কি কি? এইটাকে আগে একটা চক্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে, উপস্থাপন করা হয়েছে, যে যদি মাইটোসিস কোষ বিভাজনটাকে আমরা একটা চক্রের মাধ্যমে আঁকাই, যেটা নাম দেওয়া হয়েছে কি? কোষ চক্র। ঠিক আছে? এটার নাম কি দেওয়া হয়েছে? কোষ চক্র বা সেল সাইকেল। এই কোষ চক্র যাদের ক্ষেত্রে দেখা যায়, মানে মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে দেখা যায়, তো দেখা যায় যে কোষ চক্রের ভিতরে কোষ চক্রটাকে আমরা 2 ভাগে ভাগ করছি মেইনলি। মনে করো এই একটা ভাগ আর এই টোটালটা একটা ভাগ। ব্যাপারটা কি বোঝা গেছে? মনে করো যে এইখানে এই যে সবুজ অংশটা হলো আমাদের একটা অংশ, এইটুকু, আর এই যে নীলের সাথে এই যে কালো যতটুকু, এইটা হলো আরেকটা অংশ। তো এই জায়গাটায় 2টা ভাগে ভাগ করেছে, একটা হলো এম ফেজ, আরেকটা হলো ইন্টারফেজ। এই যে এটাকে আমরা ইন্টারফেজ বলতেছি। ইন্টারফেজ মানে কি? ইন্টারফেজ মানে হলো প্রস্তুতি পর্যায়।
বোঝা গেছে ভাই? ইন্টারফেজ মানে হলো প্রস্তুতি পর্যায়, আর এম ফেজ মানে হলো মাইটোটিক ফেজ, অর্থাৎ এই পর্যায়ে হলো মাইটোসিস বিভাজন হয়। দেখো প্রস্তুতি পর্যায়টা কিন্তু সবসময় বেশি হয়, আর পরবর্তীতে যে কাজটা সেটা করতে সময় কম লাগে। এই প্রস্তুতি পর্যায়ে এইটার সময় লাগে হলো 90 to 95%, আর এইটার সময় লাগে হলো 5 to 10%, মাত্র 5 থেকে 10% সময় লাগে। যতটুকু আমাদের সেল সাইকেল টোটাল মাইটোসিস কোষ বিভাজন যত সময় হয় সেই সময়ের ভিতরে মাত্র 5 থেকে 10% সময়টা ব্যয় হয় কিন্তু এই যে আমাদের প্রোফেজ প্রোমেটাফেজ এই ধাপে। বাদ বাকি টোটাল সময়টা কিন্তু প্রস্তুতি পর্যায়ে চলে যায়, অর্থাৎ ইন্টারফেজে চলে যায় 90 থেকে 95%। তো আমাদের জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ। এর বাদেও আমাদের কিছু ইনফরমেশন আছে যে মানব দেহে কতগুলা কি পরিমাণ কোষ আছে, 100 ট্রিলিয়ন, 10^14 সংখ্যক। দেন কোন কোষগুলা বিভাজিত হয়, কোন কোষগুলা বিভাজিত হয় না, এগুলো আমি তোমাদেরকে পিডিএফ দিয়ে দিব। তো এখান থেকে তোমরা দেখে নিতে পারো, বা তোমাদের বইতেও আস্তে আস্তে একবার রিডিং দিলে হবে। আমরা জাস্ট একটা ওভারভিউ দেখতেছি। তো এখন এখানে আরো কিছু ফ্যাক্টর আছে, যেমন বাহ্যিক কিছু হরমোন ইউজ হয়, আবার অভ্যন্তরীণ কিছু হরমোন আছে। অভ্যন্তরীণ কি? অভ্যন্তরীণ সবার মনের ভিতরে কে থাকে? সবার জিএফ মানে গ্রোথ ফ্যাক্টর, ঠিক আছে? একটা হরমোন হলো গ্রোথ ফ্যাক্টর বা জিএফ, আর একটা হলো এরিথ্রোপয়েটিন, হলো অভ্যন্তরীণ। এই দুইটা হলো অভ্যন্তরীণ, ঠিক আছে? আর বাহ্যিক যেটা সেটা হলো সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, বা এটাকে বলা হয় সিডিকে, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। এটা হলো বাহ্যিক, আর গ্রোথ ফ্যাক্টর এবং এরিথ্রোপয়েটিন হলো অভ্যন্তরীণ, ঠিক আছে? এই দুই টাইপের হরমোন আর কি দেখা গেছে যে এখানে আসলে কোষ চক্রটা সম্পাদনের ক্ষেত্রে, পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এখানে আমাদের কিন্তু কোষ চক্রের ক্ষেত্রে কোষ চক্রটাকে 3টা ভাগে ভাগ করেছে। কয়টা ভাগে ভাই? 3টা ভাগে। আমরা একটা দেখবো এই 3টা ভাগ, 3টা ভাগের কেউ নাম বলতে পারবা? সবাই একটু কমেন্ট করতো যে এই যে আমাদের সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, সরি এই যে কোষ চক্র, এই কোষ চক্রটাকে 3টা স্টেপে ভাগ করা হয়েছে। এনিওয়ান? আচ্ছা, তো এখন 3টা ধাপের নাম হলো, একটা হলো G1, S, G2। G1 মানে হলো গ্যাপ, গ্যাপ 1, গ্যাপ 2, আর S ফর সিনথেসিস। তো এই যে ধাপগুলোর কোনটা কতক্ষণ সময় লাগে? এটা লাগে 10 থেকে 40% সময়। এটা 10 থেকে 40 নাকি 10 থেকে 30? একটু দেখে নিও তোমরা। এটা মনে হয় 30 থেকে 40% সময়, এটা মনে হয় 10 থেকে 20% সময় লাগে আর কি। টাইম লাইনটা হলো এমন আর কি, ঠিক আছে? তোমরা একটু জানাতে যে কোনটায় কতটুকু সময় লাগে, ঠিক আছে? আর আমরা কাজে চলে আসি, মেইন কাজ। G1 ধাপের যে কাজগুলো, এগুলো মোটামুটি গুরুত্বপূর্ণ। সেটা হলো যে একটা কোষ এইবার কোষ বিভাজনে অংশগ্রহণ করছে, পরবর্তীতে করবে কিনা, কোষ বিভাজনে একটা কোষ অংশগ্রহণ করবে কিনা, ঠিক আছে? এইটা কিন্তু G1 নির্ধারণ করে। তারপরে এরপরে আমাদের যে S বা সিনথেসিস, এই ধাপের কাজটা আমি একটু লিখে দিই তাহলে সহজ হবে। এই ধাপে হলো ডিএনএ রেপ্লিকেশন হয়। এই যে ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে, এই ডিএনএ রেপ্লিকেশনের জন্য আমাদের যে প্রয়োজনীয় উপাদানগুলা, সেই প্রয়োজনীয় উপাদানগুলা এই G1 এ তৈরি হয়। বোঝা যাচ্ছে? তাহলে এখানে কোষ অংশগ্রহণ করবে কিনা সেটা নির্ধারণ করা হচ্ছে। তারপরে এই জায়গাটায় আমাদের যে ডিএনএ রেপ্লিকেশনের জন্য যে উপাদানগুলো আছে সেটার তৈরি হচ্ছে। তারপরে সিডিকে এর যে উপাদানগুলা, ফসফোরাইলেশন, এইগুলোও নিয়ন্ত্রণ করে। এর ক্ষরণটা, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজের এই ক্ষরণটাও নিয়ন্ত্রণ করে। আর এর কাজ হলো একটা ডিএনএ রেপ্লিকেশন, অর্থাৎ ডিএনএ অনুলিপনের কাজে সহায়তা করা। জিনিসটা বোঝা গেছে? আর এই যে G2, এটা হলো আমাদের কি মাইটোসিস, এটা শেষ, মানে এটা হলো শেষ পর্যায়ে ইন্টারফেজের, অর্থাৎ প্রস্তুতি পর্যায়ের শেষ পর্যায়ে এটা। তার মানে এরপরে কি হবে? কোষ বিভাজন শুরু হবে। তো এখানে হলো কোষগুলো যে মাইটোসিসের মানে পূর্বের ধাপ আর কি, ঠিক আছে? এইখানে আরেকটা কাজ আছে, এটা গুরুত্বপূর্ণ, মাইক্রোটিউবিউলস, অর্থাৎ কোষীয় কঙ্কালগুলো এখানে তৈরি হয়। মাইক্রোটিউবিউল বা কোষীয় কঙ্কালটা এই G2 ধাপে তৈরি হয়।
আমাদের এই কয়েকটা ইনফরমেশন যদি একটু মনে রাখতে পারি তাহলে মোটামুটি আলহামদুলিল্লাহ ঠিক আছে। এখান থেকে রিটেন আসবে না, এটা জাস্ট আমাদের এমসিকিউর জন্য লাগবে, বহু নির্বাচনের জন্য লাগবে, এইখানে এইটুকুই আমাদের মেইনলি লাগবে। হ্যাঁ, তো আচ্ছা, আজকের ক্লাসের রেসপন্স অনেক কম। যেটা হতাশার জন্য আর কি। যাই হোক, তো এরপরে ভাই আমাদের বিশ্রাম প্রস্তুতি পর্যায়টা শেষ হয়ে গেল। তাহলে ইন্টারফেজের পরে আমরা দেখতেছি যে আমাদের এম ফেজ বা মাইটোসিস ফেজ। তো এই মাইটোটিক ফেজ বা মাইটোসিসের যে মূল কোষ বিভাজন সেটা তো আমরা জানি 5টা ভাগে ভাগ করেছে। এইগুলো যে 5টা ভাগ আমি তোমাদেরকে সহজে লিখে দিছি। এখন দেখো এই জায়গাটায় আমি কিন্তু মেইন শব্দটা লিখছি, মেইন কিওয়ার্ডটা লিখে রাখছি যাতে তোমাদের কিওয়ার্ডটা মনে থাকে এবং এমসিকিউ তে হেল্প করে, রিটেনে তোমরা যাতে লিখতে পারো। আমি একটু এটা জুম করে আমি তোমাদেরকে সাথে বলবো, তোমরা একটু মিলিয়ে নিও। হ্যাঁ, একটু খেয়াল করো, এই জায়গাটা কিন্তু গুরুত্বপূর্ণ। হ্যাঁ, দেখো প্রথম যে ধাপটা আমি একদম যে তোমাদের জুম করে যাতে তোমাদের সুবিধার জন্য আমি একটু এইখানে এইভাবে লিখছি। আমরা জানি যে আমাদের যে প্রথম যে ধাপটা এটার নাম কি? প্রোফেজ, তাই না? এখন একটু খেয়াল করো, যে প্রোফেজের যে আমি প্রথমে দেখছি দেখো একটা লিখছি দীর্ঘস্থায়ী, তাই না? আর প্রোফেজের পাশে দেখো আমি লিখছি স্বল্পস্থায়ী, প্রোমেটাফেজ, তাই না? একটা হলো দীর্ঘস্থায়ী আর একটা হলো স্বল্পস্থায়ী পর্যায়ে। এটা আমরা বুঝতে পারতেছি না ভাই? ঠিক আছে, আমি আর বোর্ডের সামনে যাচ্ছি না, আমি জাস্ট তোমাদেরকে এটা একটু জুম করে যেহেতু ধরছি এই জন্য আমি তোমাদের একটু এইখান থেকে বলি। হ্যাঁ, তো এখন দেখো প্রোফেজের একটা ধাপ আমরা দেখলাম যে দীর্ঘস্থায়ী, এটা হলো সব থেকে দীর্ঘস্থায়ী। আমাদের মাইটোসিস কোষ বিভাজনের ভিতরে সব থেকে দীর্ঘস্থায়ী পর্যায় হলো এই প্রোফেজ। ওকে, এরপরে দেখো ক্রোমোজোম খাটো মোটা লিখে রাখছি শুধু। তো এটার মানে কি ভাই? এটার মানে হলো কি, যে দেখো নিচে একটা টার্ম লেখা আছে যে জল বিয়োজন, অর্থাৎ ক্রোমোজোম। আমরা টার্মটা কি শিখছি? ক্রোমোজোম মানে কি? যে অংশ বা যে দেহটা, সোমা মানে হলো বডি বা দেহ, আর ক্রোম মানে রং, যে দেহটা রং ধারণ করতে পারে তাকেই বলা হয় ক্রোমোজোম। তো জল বিয়োজনের মাধ্যমে ক্রোমোজোম থেকে যখন পানি বের হয়ে যায় তখন ক্রোমোজোমটা খাটো মোটা হতে শুরু করে এবং রং ধারণ ক্ষমতাও কমতে থাকে। এই সময় কিন্তু ক্রোমোজোমটা সর্বোচ্চ বা সম্পূর্ণ খাটো মোটা হয়ে যায় না, এই সময় ক্রোমোজোমটা খাটো মোটা হতে শুরু করে। ঠিক আছে, এরপরে দেখো NON বিলুপ্ত হওয়া, মানে নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিওলাস বিলুপ্ত হওয়া শুরু করে, সম্পূর্ণরূপে না, দেখা যাচ্ছে যে অল্প অল্প করে করে বিলুপ্ত হতে শুরু করে। ক্লিয়ার? তাহলে এই কয়েকটা পয়েন্ট যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা এক্সামে আসলে লিখতে পারবো না। যদি প্রোফেজের বৈশিষ্ট্য আসে তাহলে আমরা এই কয়েকটা পয়েন্ট লিখে দিতে পারি এবং এর সাথে ছবি আঁকায় দিলে আরো ভালো হয়। এবার চলে আসে প্রোমেটাফেজে। আমরা দেখতেছি যে সব থেকে স্বল্পস্থায়ী পর্যায়, মানে সব থেকে কম সময় লাগে এটা, মানে এটা হলো একটা ইন্টারমিডিয়েট ফেজ আর কি, প্রোফেজ এবং মেটাফেজের মধ্যবর্তী পর্যায়, যার কারণে এটা বেশি সময় টিকে না। তো স্বল্পস্থায়ী পর্যায়, এবং এইখানে দেখা যায় যে এইখানেও আমাদের বইয়ে লেখা আছে এইভাবেই যে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার পর্দা বিলুপ্ত হতে থাকে আর কি, মানে সম্পূর্ণরূপে তখনও বিলুপ্ত হয় না। এবং এই সময় আমরা একটা জিনিস দেখতেছি যে ক্রোমোজোমীয় নৃত্য নামে একটা টার্ম আছে, এটা খুব গুরুত্বপূর্ণ। খ নাম্বারে বা ক নাম্বারে অর্থাৎ জ্ঞানমূলক বা অনুধাবনমূলক প্রশ্নে আসে যে ক্রোমোজোমীয় নৃত্য কাকে বলে। এখানে কি হয়, ক্রোমোজোমগুলা কিন্তু আমাদের একটা মানে যে আমাদের নিউক্লিয়াসটা আছে এর কিন্তু মেরু অঞ্চল এবং বিষুব অঞ্চল সৃষ্টি হয়। তো ক্রোমোজোমগুলো দেখা যায় যে এরা হলো মেরু অঞ্চল থেকে বিষুব অঞ্চলের দিকে আসতে থাকে। তো এই সময় এই আমাদের যে ক্রোমোজোমগুলো এগুলো কিন্তু আন্দোলিত হতে থাকে, অর্থাৎ নড়তে থাকে। এই যে ক্রোমোজোমের যে ক্রমাগত নড়া, এটা অনেকটা দেখে মনে হয় যে ক্রোমোজোম নাচতেছে, এটাকেই বলা হয় ক্রোমোজোমীয় নৃত্য। ব্যাপারটা কি বোঝা গেছে? এবং এখানে আমি আরেকটা টার্ম লিখছি, দেখো ট্রাকশন ফাইবার। ট্রাকশন ফাইবারটা কি, যে ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার আছে, সেন্ট্রোমিয়ারটাকে সংযুক্ত করার জন্য যে তন্তু বা সুতা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় ট্রাকশন ফাইবার। জিনিসটা কি ক্লিয়ার? এবং এখানে কিন্তু অ্যাস্টার রে ক্রোমোজোম গুলা ওইখান থেকে কিন্তু প্রাণীকোষের যে সেন্ট্রিওল থাকে এই ভিতরে, ওই সেন্ট্রিওল থেকে কিন্তু অ্যাস্টার রে বিচ্ছুরিত হতে থাকে, অর্থাৎ বের হইতে থাকে, অ্যাস্টার রে বিচ্ছুরণ করে এই আমাদের সেন্ট্রিওল। তো এই কয়েকটা জিনিস আমরা কিন্তু দেখতে পাই প্রোমেটাফেজে। জিনিসটা কি বোঝা গেছে? এবার দেখো মাঝখানে একজনকে লিখে রাখছি, নাম তার মেটাফেজ। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা ধাপ, নামের ভিতরেও মেটা, কাজেও সে মেটা বা মোটা। আমরা মনে রাখবো এটা হলো মোটা ফেজ, মেটাফেজ না। হ্যাঁ, তো মোটা ফেজের কাজ কি? এইখানে দেখো, এইখানে কিন্তু একেবারে ক্রোমোজোম গুলা বিষুবীয় অঞ্চলে চলে আসে এবং
ক্রোমোজোমগুলা এই সময়ে সব থেকে বেশি খাটো মোটা হতে থাকে, এবং সাথে মানে এটাই সবসময় সব থেকে মানে ম্যাক্সিমাম খাটো মোটা হতে পারবে, এর থেকে বেশি খাটো মোটা হওয়া পসিবল না। এই যে খাটো মোটা হচ্ছে এই টার্মটাকে বলা হয়েছে কনডেনসেশন। জিনিসটা কি বোঝা গেছে? কনডেনসেশন কাকে বলে? এখানে এই টার্মগুলো আমাদের খুব ভালো করে পড়তে হবে, কনডেনসেশন কাকে বলে। এবং এই যে আমাদের ক্রোমোজোমগুলা বিষুব অঞ্চলে অর্থাৎ মাঝখানে বিন্যস্ত হয়েছে, এই মাঝখানে বিন্যস্ত হওয়াকেই বলা হচ্ছে মেটাকাইনেসিস। বোঝা গেছে? তো এই জায়গাটায় দুইটা জিনিস খুব খেয়াল রাখতে হবে। একটা হলো ক্রোমোজোম সর্বাধিক খাটো মোটা হতে থাকে এবং একই সাথে ক্রোমোজোমগুলো অতিরিক্ত মাত্রায় পেঁচানো থাকে। সব থেকে বেশি খাটো মোটা থাকে এবং অতিরিক্ত মাত্রায় পেঁচানো থাকে, যেটাকে বলা হচ্ছে সুপার কয়েলিং, এবং অতিরিক্ত মাত্রায় খাটো মোটা হওয়াকে বলা হচ্ছে কনডেনসেশন। এবং এই ধাপেই সম্পূর্ণরূপে নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিওলাস বিলুপ্তি লাভ করে, মানে সম্পূর্ণরূপে এই দুইটা হাওয়া হয়ে যায়। ঠিক আছে, এই ধাপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সব কিছু কিন্তু এখানে বাদ চলে যাচ্ছে। অর্থাৎ তোমার ক্রোমোজোম সব থেকে বেশি খাটো মোটা হচ্ছে, বিলুপ্তি ঘটতেছে এখানে, সব থেকে বেশি পেঁচাচ্ছে এখানে। এইটা হলো মেটাফেজ, খুব ইম্পর্টেন্ট একটা ধাপ, মনে থাকবে আশা করি। তো চলে আসে এর পরেরটা, দেখো এখানে আমি লিখছি অ্যানাফেজ, তাই তো? অ্যানাফেজের ধাপগুলো এবার একটু দেখো। একটা লিখছি দেখো, ক্রোমাটিড বিপরীত মেরুতে যায়। ক্রোমাটিড গুলা কি করে? বিপরীত মেরুতির দিকে অগ্রসর হয়, আগে যেখানে ছিল তার উল্টা দিকে চলে যাবে। আগে যদি দক্ষিণ মেরুতে ছিল, এবার উত্তর মেরুর দিকে চলন শুরু করে। এবং অন্যদিকে এই জায়গাটাই গুরুত্বপূর্ণ, এটা খুব খেয়াল করে, এটা এমসিকিউতে আসে, যে সেন্ট্রোমিয়ারের মেইনলি যে বিভাজন হয়, এই বিভাজনের কারণে প্রত্যেকটা ক্রোমাটিড থেকে একটি করে অপত্য অর্থাৎ একটি করে ক্রোমোজোম তৈরি হতে থাকে। সেন্ট্রোমিয়ারে যে ক্রোমাটিডগুলো থাকে, সেই ক্রোমাটিডগুলো থেকে এক একটা ক্রোমোজোম তৈরি হয়, অপত্য ক্রোমোজোমটা এক একটা ক্রোমোজোম তৈরি হয়। এবং খুব গুরুত্বপূর্ণ জায়গা, খুব ভুল হয় এই জায়গাটায়, যে এই জায়গাটায় ক্রোমোজোমগুলা এমনভাবে বিন্যস্ত থাকে যেটা দেখতে অনেকটা ইংরেজি VLJI এই অক্ষরগুলোর মতো দেখতে। এখন এইখানে আমি আরো কিছু জিনিস একটু লিখে দিব, যে এই যে VLJI এর মতো দেখতে, এইগুলোর একটা নাম আছে, প্রত্যেকটাকে নাম দেখা হয়। আমি আপাতত ইংলিশটা বলে দিই, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। অর্থাৎ ভি কে দেখতে লাগে মেটাসেন্ট্রিক, এল কে দেখতে সাবমেটাসেন্ট্রিক, এবং অ্যাক্রোসেন্ট্রিক যে শেপ ওটা দেখতে জে এর মতো, এবং তোমার যেটা হলো টেলোসেন্ট্রিক এই শেপটা দেখতে হলো আই এর মতো। ঠিক আছে, এবং লাস্টে দেখো টেলোফেজটা কি লিখছি, যে প্রোফেজের ইনভার্স, মানে প্রোফেজের যে উল্টা বৈশিষ্ট্যগুলা, প্রোফেজের যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখছিলাম তার উল্টা এখানে হবে, কারণ এখানে আমাদের ক্রোসটা সম্পূর্ণরূপে বিভাজিত হয়ে গেছে। এখন যা আগে ছিল সেইগুলো আবার ফিরে চলে আসবে কোষের ভিতরে। যেমন জল যোজন, ওইখানে আমরা দেখছিলাম দেখো জল বিয়োজন হওয়া শুরু করছে, এবার এখানে কি হবে? এখানে হবে জল যোজন, অর্থাৎ পানি যোগ হবে। তারপরে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার পর্দা, এইগুলা কিন্তু নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার পর্দা তো একই কথা। নিউক্লিওলাস এইগুলা হারাই গেছিল, এগুলো আবারও নতুন করে তৈরি হবে, আবির্ভাব ঘটবে এগুলার। তারপরে স্পিন্ডল জন্তুর সৃষ্টি হবে। ঠিক আছে, ক্রোমোজোম গুলার যে ওরা যে চলতেছিল ওই চলাগুলা থেমে যাবে আর কি, এরা একটা জায়গায় স্থির হয়ে যাবে। এই জিনিসগুলো ছিল আর কি তোমার মেইনলি আমাদের মেটাফেজের বৈশিষ্ট্যগুলো। আমাদের সব পড়া লাগবে না, আমরা এই কয়েকটা বৈশিষ্ট্য দেখলে আমাদের জন্য যথেষ্ট। আশা করি এইগুলো বোঝা গেছে। তো তোমরা চাইলে এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, আমি একটু জুম করে দিচ্ছি। ঠিক আছে, যদি চাও এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, বাদ বাকি ক্লাস তো থাকবে এখানে। তো চলে আসো এবার আমরা দেখি আমাদের পরের অংশে চলে আসি। তাহলে আশা করি মেটাফেজের কোষ বিভাজনের পার্টটুক তোমরা বুঝতে পারছো, যে আসলে কিভাবে আমাদের কোষ বিভাজনটা সংগঠিত হয়েছে। এতক্ষণ ক্যামেরার পিছনে ছিলাম আমি, আহাদুল্লাহ সোহাইব। ওকে, এবার চলে আসতেছি ক্যামেরার সামনে। তো এখন এই জায়গাটায় আমরা দেখলাম যে কি কি মানে আমাদের পয়েন্টগুলো এক্সামে আসবে। আমরা একটু চিত্র যেগুলো আছে চিত্রগুলো একটু নিজেরা প্র্যাকটিস করে নিতে পারবো। চিত্র আকারে পরীক্ষায় সারা মার্ক দিয়ে আমরা সবাই জানি এটা, ঠিক আছে। তো চিত্রের গুরুত্ব সবাই বুঝতে পারছো। তো এখন হলো আমাদের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হলো মায়োসিস বা মিয়োসিস। তো এইখানে আমি একটু প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে তোমাদের একটা ধারণা দিয়ে দেই। সেটা হলো ভাই, এই জায়গাটায় আমাদের গ নাম্বারে দেখা গেল যে মাইটোসিসের 3টা বা 4টা বা 2টা বা 3টা ধাপের সম্পর্কে জানতে চাইবে, তাদের বৈশিষ্ট্যগুলো জানতে চাইবে। দেখা গেল যে তোমার উদ্দীপকে এইভাবে বললো যে শিক্ষক
ক্লাসে অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে শিক্ষার্থীদেরকে দেখাইলো কোষ বিভাজন, যেখানে দেখা গেছে যে ক্রোমোজোম গুলো অতিরিক্ত মাত্রায় পেঁচাই আছে এবং পরবর্তীতে দেখা গেল ক্রোমোজোম গুলো ইংরেজি অক্ষরের মতো বিন্যস্ত আছে। উদ্দীপকে উল্লেখিত ওই দুইটি ধাপের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো। তার মানে আমরা বুঝতেছি যে এখানে অতিরিক্ত মাত্রায় পেঁচানো সেটা হলো আমাদের মেটাফেজ, আর একটা হলো আমাদের VLGI শেপ, সেটা হলো অ্যানাফেজ। এই দুইটা শেপ এর বৈশিষ্ট্য, অর্থাৎ এই দুইটা ধাপের বৈশিষ্ট্য, এই দুইটা যে পর্যায়ে আছে এই পর্যায়ের বৈশিষ্ট্যগুলো তোমার লিখতে হবে এবং সাথে তুমি যদি চিত্রটা আঁকাইতে পারো গ নাম্বারের জন্য ভালো হয়। এবং ঘতে বলবে ওই যে কোষ বিভাজন, মাইটোসিস যে কোষ বিভাজন, এটার গুরুত্ব বইতে দেখবা যে গুরুত্বগুলো একসাথে করে দেওয়া আছে, পয়েন্ট করে দেওয়া আছে। তোমাদের প্রাথমিক কাজ হলো আগে পয়েন্টগুলো মুখস্থ করা এবং ওই পয়েন্টগুলো থেকে এমসিকিউ আসে, মায়োসিস এবং মাইটোসিসের গুরুত্ব নয় কোনটি, এই টাইপের কোশ্চেন আসে, ঠিক আছে। তো ওই গুরুত্বগুলো মুখস্থ করতে হবে, দেন ওইটার ভিতরে একটু পড়লে জিনিসগুলো তুমি ভালো করে লিখতে পারো। তো আমি গুরুত্বগুলো দেখাইলাম না, বলে দিলাম, খেয়াল করে শুনে রেখো, ঠিক আছে। এরপরে চলে আসতেছে মায়োসিসে। মায়োসিসে সেম, মায়োসিসে কতগুলো ধাপ আছে ওই ধাপগুলো দিবে এবং পরবর্তীতে বলবে যে মায়োসিসের ওই ধাপগুলোর সাথে মানে বৈশিষ্ট্যগুলো লিখতে, এবং ঘ নাম্বার বলবে যে মায়োসিসের গুরুত্বটা আলোচনা করবো, ঠিক আছে। তো এর ভিতরে আমাদের আর কিছু জিনিস একটু জানতে হবে, যেমন আমাদের ক্ষেত্রে, আমাদের অনেকের ক্ষেত্রে এই জিনিসটা প্রশ্নটা আসে যে একটা টার্ম আমরা শুনছি অঙ্কোজিন। অঙ্কোজিন মানে হলো যে জিনটা হলো ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী, ঠিক আছে, যে জিনটা ক্যান্সারের জন্য দায়ী। আর এই ক্যান্সার সৃষ্টির যে প্রক্রিয়া, আমরা মনে রাখবো কোনো কিছু সৃষ্টির প্রক্রিয়াকে বলা হচ্ছে জেনেসিস। তো ক্যান্সার সৃষ্টির প্রক্রিয়াকে বলা হচ্ছে অঙ্কোজেনেসিস, ঠিক আছে। অঙ্কোজেনেসিস মানে কি, ক্যান্সার তৈরির প্রক্রিয়াকে অঙ্কোজেনেসিস বলা হয়। ওকে, তো এইখানে আমাদের এই যে কিছু কোষের ভিতরে কিছু প্রোটিন আছে যেগুলো আসলে বাধাগ্রস্ত হয়, যে P53 নামক একটা প্রোটিন আছে, এগুলো বাধাগ্রস্ত হওয়ার কারণে আমাদের অঙ্কোজিন তৈরি হয়। তারপরে ক্যান্সার সৃষ্টির জন্য আরেকটা দায়ী পদার্থ, যেটাকে বলা হয় মিউটাজিন, এটা হলো ক্যান্সার সৃষ্টির জন্য। আর এই অঙ্কোজিনের জন্য নর্মালি আমাদের দেহে টিউমার ছড়ায়, টিউমার আমরা দেখছি না, আমাদের আশেপাশে অনেকেরই টিউমার আছে। তো মিউটাজিন, টিউমার, এগুলা মোটামুটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এবং দুইটা টার্ম সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য, আমরা জানি সেই দুইটা টার্ম কি, একটা হলো নেক্রোসিস আর একটা হলো অ্যাপোপ্টোসিস। আমাকে কেউ বলতে পারবে দুইটা টার্ম কি, কোনটার মানে কি, নেক্রোসিস মানে কি আর অ্যাপোপ্টোসিস মানে কি? জানাইতে পারবা কেউ? ওকে, আমি বলি নেক্রোসিস আর অ্যাপোপ্টোসিস আমাদের কনফিউশন হয়, মনে রাখার জন্য আমাদের সুবিধার্থে নেক্রোসিস মনে রাখবো যে নেকড়ে মানে নেকড়ে যদি কামড় দেয় সেটা অনেক বিষাক্ত। তো যদি কোষের ভিতরে কোনো বিষাক্ত পদার্থ বা পুষ্টির অভাবে, নেকড়ে অনেক চিকুন হয় আমার মতো, ঠিক আছে, পুষ্টির অভাবে যদি কোনো কোষ মারা যায় তাহলে সেটাকে বলা হবে নেক্রোসিস। আর যদি কোনো কোষ জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু বলা হয়, জেনেটিক্যালি যদি কোষের মৃত্যু ঘটে তাহলে সেটাকে বলা হবে অ্যাপোপ্টোসিস। তো অ্যাপোপ্টোসিস আর নেক্রোসিস কি বোঝা গেছে ভাই? আচ্ছা, অ্যাপোপ্টোসিস হলো তাইলে জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু এবং বিষাক্ত কোনো পদার্থের কারণে বা পুষ্টির অভাবে যদি কোনো কোষ মারা যায় সেটাকে বলা হচ্ছে নেক্রোসিস। ওকে, তাহলে এবার চলে আসা আমাদের জন্য গুরুত্বপূর্ণ যে টপিক সেটা হলো মায়োসিস। আর মায়োসিসটা কিন্তু আমরা 9-10 এ পড়িনি। তাহলে এখন করণীয় কি মায়োসিসের জন্য ভাই? তো মায়োসিসের ক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে এখানেও সেম ধাপ আছে। মায়োসিসের ক্ষেত্রে মেইনলি দুইটা ভাগে ভাগ করা হয়েছে, মায়োসিস 1, মায়োসিস 2। আমরা M1 লিখি আর M2 লিখি, আর এবং এদের দুইটার মাঝখানে হলো ইন্টারফেস দশা আছে, ইন্টারফেস 1-2 দুইটা দশা। মায়োসিস 1, মায়োসিস 2 মেইনলি কোষ বিভাজন হয়, আর এই দুইটা হলো প্রস্তুতি এবং বিশ্রামমূলক পর্যায়, ইন্টারফেস দশাগুলো। তো মায়োসিস 1 এর ভিতরে 4 ভাগ আছে, প্রোফেজ 1, এটার আবার 4 ভাগ কি, আমাদের যে খালি প্রো মেটাফেজটা নাই, অর্থাৎ প্রোফেজ আছে, মেটাফেজ আছে, অ্যানাফেজ আছে, টেলোফেজ আছে, এবং এগুলো 1 এখানেও সেম, এখানে হলো প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2, ধাপ 1-2, ঠিক আছে। তো আমাদের জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো প্রোফেজ 1 এর কয়েকটা ধাপ আছে, সেই কয়েকটা ধাপ কি 5টা। একটা হলো লেপ্টোটিন,
তারপর এটার নাম হলো জাইগোটিন, প্যাকাইটিন, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডায়াকাইনেসিস। 4টা ধাপ নাকি 5টা ধাপ সবাই একটু জানাও তো, একটু কনফিউজড আমি। আচ্ছা, আরেকটা চলে গেছে আর কি, আমি ওইটা কনফিউজ ছিলাম, সেটা হলো ডিপ্লোটিন, যেটা হলো ডায়াকাইনেসিসের আগে ডিপ্লোটিন। ওকে, 5টা ধাপ। এই 5টা ধাপ হলো আমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই 5টা ধাপ হলো আমরা মেইনলি এখন পড়ব। ওকে, তো এইখানে দেখা যায় যে কোষ বিভাজনের সময় আমাদের প্রথম ধাপ হলো প্যাকাইটিন, তো সরি প্যাকাইটিন না, প্রথম ধাপ হলো লেপ্টোটিন। তো এই লেপ্টোটিন ধাপে দেখা যায় যে আমাদের যে ক্রোমোজোম গুলা থাকে, এই ক্রোমোজোম গুলা এমন ভাবে বিন্যস্ত থাকে, এই বিন্যস্ত হওয়াটা দেখতে অনেকটা ফুলের তোড়ার মতো লাগে। কেমন লাগে? ফুলের তোড়া, যেটাকে আমরা ইংলিশে কি বলি? বুকে। বুকে বানানো মনে হয় যতটুকু এইটা, ঠিক আছে? ফুলের তোড়া বা বুকের মতো লাগে। ওকে, তো এইখানে আরেকটা জিনিস আমরা দেখতে পাই যে সর্বোচ্চ এখানে এটা এখানে না। আচ্ছা, এখানে হলো লেপ্টোটিনের ক্ষেত্রে আমরা মেইনলি দেখতে পাই যেটা অনেকটা দেখতে ফুলের তোড়ার মতো, ঠিক আছে? এটাই এখান থেকে আমাদের জন্য মোটামুটি গুরুত্বপূর্ণ। তো এরপরে আমাদের যেটা লাগবে সেটা হলো জাইগোটিন। তো জাইগোটিন ধাপে কি হয় একটু খেয়াল করো, যে ক্রোমোজোম গুলা জোড়ায় জোড়ায় থাকে, এখন ক্রোমোজোম গুলা জোড়ায় জোড়ায় থাকে। ক্রোমোজোম গুলা আগে এখানে ছিল একা একা, এখন লম্বা হবে, পরবর্তীতে ওরা এসে একসাথে জোড়া জোড়া স্থান করে। তো এই জোড়াটাকে বলা হয় জোড়া যে তৈরি হওয়ার যে প্রক্রিয়া, সেই জোড়া তৈরি হওয়ার প্রক্রিয়াকে বলা হয় সিন্যাপসিস। কি বলা হয়? সিন্যাপসিস, ঠিক আছে? জোড়া যে তৈরি হওয়ার প্রক্রিয়া, জোড়া তৈরি হওয়ার প্রক্রিয়াকে বলা হয় সিন্যাপসিস। আচ্ছা, এবং এই যে জোড়া বা কাপল, এই জোড়াটার নাম হলো বাইভ্যালেন্ট। এটাকে কি বলা হয়? বাইভ্যালেন্ট। জিনিসটা ক্লিয়ার করি তাহলে, যখন এরা একসাথে মিলে জোড়া সৃষ্টি করতেছে, সৃষ্টি করাকে তৈরির প্রক্রিয়াকে বলা হচ্ছে সিন্যাপসিস। কিন্তু এই জোড়াটাকে একসাথে বলা হচ্ছে বাইভ্যালেন্ট। এইটা হলো জাইগোটিনের বৈশিষ্ট্য, আমরা এটা হলো জাইগোটিন দেখতে পাই, ঠিক আছে? আর এই জায়গায় অবর্ত ক্রোমাটিড গুলো দেখা যায়। এরপরে কি হয় ভাই একটু খেয়াল করো, এরপরে একটা গুরুত্বপূর্ণ, খুব একটা গুরুত্বপূর্ণ ধাপ। যেমন আমরা মাইটোসিসে মেটাফেজটাকে দেখলাম, ওটা খুব গুরুত্বপূর্ণ। এখানে প্যাকাইটিন ধাপটা খুব গুরুত্বপূর্ণ। এই জায়গাটায় এই যে আমাদের ক্রোমাটিড দুইটা ছিল একটা ক্রোমোজোমে, এই ক্রোমোজোমের এই যে ক্রোমাটিড দুইটা গুলা তখন 4টা ক্রোমাটিড হয়ে যায়, তখন এটার নাম হয়ে যায় টেট্রাড। 4টা যেহেতু এই জন্য এটা টেট্রাড সৃষ্টি করে। কি সৃষ্টি করে? টেট্রাড। ওকে, আর আমরা এখানে দেখি যে এই যে 4টা হয়েছে, এদেরকে কিন্তু একই ক্রোমোজোমের দুইটা ক্রোমাটিডকে বলা হয় একটা অপরটার সিস্টার ক্রোমাটিড। এবং যদি দুইটা পাশাপাশি ক্রোমোজোম হয়, ভিন্ন ক্রোমোজোম, এদের একটা ক্রোমাটিডকে আরেকটা ক্রোমাটিডের বলা হয় নন সিস্টার ক্রোমাটিড, ঠিক আছে? নন সিস্টার ক্রোমাটিড বলা হয়। এবং এই যে প্যাকাইটিনে, এইটা দেখতে অনেকটা এক্স আকৃতির, যেটাকে বলা হয়, এই যে গঠনটা, এটাকে বলা হয় কায়াজমা। যেটা দেখতে কি আকৃতির? এক্স আকৃতি, ঠিক আছে? কায়াজমা সৃষ্টি করে এরা, এটাকে বলা হয় এক্স আকৃতির। এবং এই জায়গাটায় এইখানে আমাদের দেখতে পাই যে ক্রোমোজোম গুলো একটা একসাথে লেগে, এইখানে কেমন, ছবিটা কেমন একটু দেখো, এই অংশগুলা ওদের সাথে মিক্স থাকে, যার কারণে এইখানে দেখা যায় যে বংশগতীয় যে বস্তুগুলো আছে, এই দুইটা জায়গায় হলো আদান প্রদান হয়। এই আদান প্রদানটাকে বলা হয় ক্রসিং ওভার, ঠিক আছে? বংশগতীয় বস্তু আদান প্রদান হওয়াকে কি বলা হয়? ক্রসিং ওভার। দুইটা নন সিস্টার ক্রোমাটিডের ভিতরে ক্রসিং ওভার হয়,
এবং এই ক্রসিং ওভারটা আমরা প্যাকাইটিনে দেখতে পাই, টেট্রাড আমরা প্যাকাইটিনে দেখতে পাই। এই যে যখন এরা একসাথে মিলে এক্স আকৃতির মতো গঠন সৃষ্টি করছে সেটাকে কায়াজমা বলে, এবং যখন বংশগতীয় বস্তু আদান প্রদান হচ্ছে সেটাকে ক্রসিং ওভার বলে। যুক্ত হওয়াটাকে বলা হচ্ছে কায়াজমা এবং বংশগতীয় বস্তু আদান প্রদান হওয়াকে বলা হচ্ছে ক্রসিং ওভার। এই সব কিছু কিন্তু প্যাকাইটিনে হচ্ছে। ঠিক আছে, আশা করি এটা মনে থাকবে। এই ধাপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো কেউ যদি বুঝতে না পারো জানাও। ওকে, এরপরে যে ধাপটা সেটা হলো ডিপ্লোটিন। ডিপ্লোটিনে কি হয়, ডিপ্লোটিনে আমরা মেইনলি দেখতে পাই যে এই জায়গাটায় আমাদের এই জায়গা থেকে বংশগত বস্তু আদান প্রদান হয়, এবং এই জায়গায় একটা ডিপ্লোটিনের ক্ষেত্রে আমরা একটা টান পাচ্ছি, সেটার নাম হলো প্রান্তীয়করণ, বা ইংলিশে বলা হয় টার্মিনালাইজেশন। টার্মিনালাইজেশন বা প্রান্তীয়করণ, অর্থাৎ ক্রোমোজোম গুলা প্রান্তের দিকে চলে যায় তখন এটার নাম হয়ে যায় টার্মিনালাইজেশন বা প্রান্তীয়করণ। এখানে আরেকটা জিনিস আছে, আমাদের কায়াজমা যখন সৃষ্টি হয়, যদি একটা লুপ হয়, একটা লুপ যদি কায়াজমা সৃষ্টি করে তখন সেটা হয় 180 ডিগ্রি, সেটা হচ্ছে কোণ, সেটা 180 ডিগ্রি। আর যদি দুইটা হয় তখন সেটা কোণ হয়ে যায় 90 ডিগ্রি। এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, একটা হলে 80 ডিগ্রি একটা লুপ সৃষ্টি হলে, আর যদি দুইটা লুপ সৃষ্টি হয় তাহলে 90 ডিগ্রি। ওকে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তো ডিপ্লোটিনের এই হলো মেইনলি মোটামুটি জানার বিষয়। আর লাস্ট আছে ডায়াকাইনেসিস। ডায়াকাইনেসিস তেমন কিছু না, এখানে হলো আমাদের নিউক্লিয় যে নিউক্লিওলাস নিউক্লিয়ার পর্দা এগুলো হলো বিলুপ্ত হয়ে যায়, এবং নতুন করে আমাদের এইখানে দেখা যায় যে ক্রোমোজোম গুলো আরো বেশি খাটো মোটা হতে থাকে। এই হলো ডায়াকাইনেসিস। মেইন গুরুত্বপূর্ণ হলো জাইগোটিন, প্যাকাইটিন এবং ডিপ্লোটিন। এই মাঝখানে তিনটা ধাপ হলো মেইনলি এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এখানেও মায়োসিসের দেখা গেল যে বৈশিষ্ট্যগুলো বলতে আর কি গুরুত্বগুলো আসে আর কি। আর এরপরে ক্রসিং ওভার জিনিসটা তো আমি তোমাদেরকে বুঝাইলাম। এই জিনিসটা যে যিনি আবিষ্কার করছে তার নামটা গুরুত্বপূর্ণ, এর নাম হলো জি.এইচ. শার্প। ক্রসিং ওভার উনি আবিষ্কার করছে। ক্রসিং ওভারের গুরুত্ব যদি আসে, এখানে জিনিসটা একটু বুঝো। এটা হলো যদি একটা ক্রোমোজোম হয়, এই যে ক্রোমোজোমটা আছে, এই ক্রোমোজোমের এখানে আমরা দেখি যে অনেকগুলা ডিএনএ থাকে, ডিএনএর ভিতরে জিন থাকে। এখানে জিনগুলা বৈশিষ্ট্য বহন করতেছে। এটা মনে করো উচ্চতা বৈশিষ্ট্য বহন করছে, এটা গায়ের রং, এটা চুলের রং, এটা চোখের রং, এখানে সেম। ঠিক আছে, গায়ের রং, চুলের রং, চোখের রং এগুলো। তাই মনে করো পিতা, এটা হলো পুরুষ থেকে আসছে, এটা হলো স্ত্রী থেকে আসছে, এটা পিতা, এটা মাতা। তো যখন এই ক্রোমোজোম দুইটা যখন একসাথে মিলিত হয়, এখানে এদের বংশগতি অবস্থা আদান প্রদান হয়, যে মিক্সচার হয়ে নতুন সন্তান জন্মগ্রহণ করতেছে, তাই না? ক্রসিং ওভার হওয়ার মূল উদ্দেশ্য এটা, যে মিক্সচার যখন হবে নতুন সন্তান গঠন হবে, নতুন বৈচিত্র্য আসবে, নতুন বৈশিষ্ট্য আসবে। এটাই হলো ক্রসিং ওভারের মূল থিম আর কি। তাহলে এটার গুরুত্ব লেখা যাবে না। তো যাই হোক, এই পর্যন্ত হলো আজকে এই চ্যাপ্টার। আমি শেষ করে দিচ্ছি, কারণ আসলে অ্যাটেন্ডেন্স অনেক কম, যেটা হতাশাজনক। তোমরা তোমাদের যে কোনো সমস্যা আমাদেরকে বলতে পারবা। যদি তোমাদের সামনে ক্লাসগুলো আমরা কন্টিনিউ করব, আমাদের আসলে একটু ব্যস্ততা ছিল, বাট আমরা এখন থেকে তোমাদের জন্য নিয়মিত রেগুলার লাইভ ক্লাস থাকবে, ডেইলি ক্লাস রেকর্ডেড আপলোড হবে, তোমাদের জন্য সবকিছুই থাকবে। তোমরা জাস্ট তোমাদের রেসপন্সটা ধরে রেখো, ইনশাআল্লাহ। আমাদের দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।